অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কৃপণ। কদম্ববাবু মানুষটা যত না গরিব, তার চেয়ে ঢের বেশি কৃপণ। তিনি চণ্ডীপাঠ করেন কিনা জানি না, তবে জুতো সেলাই যে করেন সবাই জানে, আর করেন মুচির পয়সা বাজাতে। তবে আরও একটা কারণ আছে। একবার এক মুচি তার জুতো সেলাই করতে নারাজ হয়ে বলেছিল, এটা তো জুতো নয়, জুতোর ভূত, ফেলে দিন গে। বাস্তবিকই জুতোটা এত ছেঁড়া তাপ্পি মারা যে সেলাই করার আর জায়গাও ছিল না। কিন্তু কদম্ববাবু দমলেন না। একটা গুণসুচ আর খানিকটা সুতো জোগাড় করে নিজেই লেগে গেলেন সেলাই করতে। তারপর জুতো সেলাই থেকেই তার ঝোঁক গেল অন্যান্য দিকে। জুতো যদি পরা যায়, তাহলে ছাতাই বা পরা যাবে না কেন? সুতরাং ছেঁড়া ভাঙা ছাতাটাও নিজেই সারাতে বসে গেলেন। এরপর ইলেকট্রিক মিস্ত্রির কাজ, ছুতোরের কাজ, ছুরি কাঁচি ধার দেওয়া, শিল কাটানো, ফুটো কলসি ঝালাই করা, ছোটোখাটো দর্জির কাজ সবই নিজে করতে লাগলেন। এর ফলে যে উনি বাড়ির লোকের কাছে খুব বাহবা পান, তা মোটেই নয়। বরং তার বউ আর ছেলেমেয়েরা তার এই কৃপণতায় খুব লজ্জায় থাকে। বাইরের লোকের কাছে তাদের মুখ দেখানো ভার হয়। কিন্তু কদম্ববাবু নির্বিকার। পয়সা বাঁচানোর যত রকম পন্থা আছে সবই তার মাথায় খেলে যায়। তার বাড়িতে ঝি চাকর নেই, জমাদার আসে না, নর্দমা পরিষ্কার থেকে বাসন মাজা সবই কদম্ববাবু আর তার বউ ছেলে মেয়েরাও করে নেয়। একবার ছোট ছেলে বায়না ধরল ঘুড়ি লাটাই কিনে দিতে হবে। কদম্ববাবু একটুও না ঘাবড়ে বসে গেলেন ঘুড়ি বানাতে। পুরনো খবরের কাগজ দিয়ে ঘুড়ি আর কৌটো ছেঁদা করে তার মধ্যে একটা ডান্ডা গলিয়ে লাটাই হলো। ঘুড়িটা উড়ল না বটে, কিন্তু কদম্ববাবুর পয়সা বেঁচে গেল। এ হেন কদম্ববাবু একদিন অফিস থেকে বাড়ি ফিরছেন। 4 মাইল রাস্তা তিনি হেঁটেই যাতায়াত করেন। হাঁটতে হাঁটতে হঠাৎ মাঝ রাস্তায় ঝেঁপে বৃষ্টি এলো। সস্তা ফুটো ছাতায় জল আটকালো না। কদম্ববাবু ভিজে ভূত হয়ে যাচ্ছিলেন। তাড়াতাড়ি একটা পুরনো বাড়ির রকে উঠে ঝুল বারান্দার তলায় দাঁড়িয়ে বৃষ্টির ছাড় থেকে আত্মরক্ষা করার চেষ্টা করতে লাগলেন। হঠাৎ পেছনে প্রকাণ্ড দরজাটা খুলে গেল। একজন বুড়ো মতন লোক মুখ বাড়িয়ে একগাল হেসে বলল, এই যে শ্যামবাবু এসে গেছেন, তাহলে আসুন আসুন, ভেতরে আসুন। কদম্ববাবু তটস্থ হয়ে বললেন, আমি তো শ্যামবাবু নই। না হলে এবার শুনছে কে? কর্তাবাবু দাবার ছক সাজিয়ে বসে আছেন যে, দেরি হলে কুরুক্ষেত্র করবেন। এই কি রঙ্গরসিকতার সময়? আসুন আসুন। কদম্ববাবু সভয়ে বললেন, আমি তো দাবা খেলতে জানি না। লোকটা সহ্য করতে পারল না। কদম্ববাবুর হাতটা ধরে দরজার মধ্যে টেনে নিয়ে বলল, আচ্ছা লোক যাওক, আপনি রসিক লোক তা আমরা সবাই জানি, তাহলে সবসময় গিয়ে রসিকতা করতে হয়? ভেতরে ঢুকে কদম্ববাবুর চোখ ছানা পড়া হয়ে গিয়েছিল। এইসব পুরনো বনেদি বাড়িতে তিনি কখনো ঢোকেননি। যেদিকে তাকান চোখ যেন ঝলসে যায়। মার্বেল পাথরে বাঁধানো মেঝে থেকে শুরু করে ঝাড়বাতি অবধি সবই টাকার গন্ধ ছড়াচ্ছে। তিনি যে শ্যামবাবু নন, তাকে যে ভুল লোক ভেবে এ বাড়িতে ঢোকানো হয়েছে, এ কথাটা ভালো করে জোর দিয়ে বলার মতো অবস্থাও কদম্ববাবুর আর রইল না। তিনি চারদিকে চেয়ে মনে মনে হিসেব করতে লাগলেন, এই মার্বেল পাথরের কত দাম, কত দাম ওই দেওয়াল ঘড়ির। ভেজা ছাতা থেকে জল ঝরে মেঝে ভিজে যাচ্ছিল। লোকটা হাত বাড়িয়ে ছাতাটা তার হাত থেকে একরকম কেড়ে নিয়ে বললে, ইয়ে শ্যামবাবু, এই ভেড়ার তাপ্পি দেওয়া ছাতা কোথা থেকে পেলেন? আপনার সে দামি জাপানি ছাতাখানার কি হলো? জাপানি ছাতা? লোকটা তার পেটে হঠাৎ একটা চিমটি কেটে বলল, আপনার মতো শৌখিন মানুষ আর কটা আছে বলুন? ছেঁড়া জুতোয় জল ঢুকে সপ সপ করছিল।
কদম্ববাবু জুতো জোড়া সন্তর্পণে ছেড়ে রাখলেন একধারে, কিন্তু লোকটা চোখ এড়ানো গেল না। জুতো জোড়া দেখতে পেয়ে লোকটা আঁতকে উঠে বললে, সে সোনালি সুতোর কাজ করা নাগরা জোড়া গেল কোথায় আপনার? তার বদলে কি? কদম্ববাবু কৃপণ বটে, কিন্তু তিনি নিজেও জানেন যে তিনি কৃপণ। সাধারণ কৃপণেরা টেরই পায় না যে তারা কৃপণ। তারা ভাবে যা তারা করছে সেটাই স্বাভাবিক, কিন্তু কদম্ববাবু তাদের মতো নন। তাই লোকটার কথায় ভারী লজ্জা পেলেন তিনি। এমনকি তিনি যে শ্যামবাবু নন এ কথাটাও হঠাৎ ভুলে গিয়ে বলে ফেললেন, বর্ষাকাল বলে নাগরাজোড়া পরিনি। লোকটা একটু তাচ্ছিল্যের ভাব দেখিয়ে বললে, যা 150 জোড়া জুতো, সে আবার সামান্য একটা নাগরার মায়া করবে, এটা কি ভাবা যায়? শ্যামবাবু ছেঁড়া জুতো পরে বাবুর বাড়ি আসছেন, এ যে কলি শেষ হয়ে এলো। এ কথা শুনে সভয়ে কদম্ববাবু নিজের পোশাকটাও দেখে নিলেন। আর চোখে পরনে মিলের মোটা ধুতি, গায়ে একটা সস্তা ছিটের শার্ট। শ্যামবাবু নিশ্চয়ই এই পোশাক পরেন না। যেন তার মনের কথাটা টের পেয়েই লোকটা হঠাৎ বলে উঠল, না, আজ বোধহয় আপনি ছদ্মবেশ ধারণ করে এসেছেন শ্যামবাবু। তা ভালো, বড় লোকদেরও কি আর মাঝে মাঝে গরিব সাজতে ইচ্ছে হয় না? নইলে শ্যামবাবুর গায়ে তালি মারা জামা, পরনে হেঁটে ধুতি হয় কি করে? আহা, আগে ঠিক ধরেছেন বটে। ঘরের পরে দরদালান। আহা, দরদালানেরও কি শ্রী! দুধারে পাথরের সব মূর্তি, বিশাল বিশাল অয়েল পেন্টিং, পায়ের নিচে নরম কার্পেট। এসব জিনিস চর্মচক্ষে বড় একটা দেখেননি কদম্ববাবু, তা শুনেছেন। টাকার কতখানি অপচয় যেতে হয়েছে তা ভেবে তার মাথা ঘুরতে লাগলো। দুধারে সারি সারি ঘর, দরজায় ব্রোকেট বা ওই জাতীয় জিনিসের পর্দা ঝুলছে। দেওয়াল ঘড়ি আর ঝাড় লণ্ঠনের ছড়াছড়ি। এক একটা ঝাড়ের দাম যদি 1000 টাকা করেও হয় কমপক্ষে। না, কদম্ববাবু আর ভাবতে পারলেন না। লোকটা দরদালানের শেষে এসে একটা চওড়া সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বললে, কর্তাবাবু আজ আপনাকে দেখে মজা পাবেন, যা একখানা ছদ্মবেশ লাগিয়ে এসেছেন আজ। কদম্ববাবু হেঁ হেঁ করে অপ্রতিভ হাসি হাসলেন। সিঁড়ি যে এরকম বাহারি হয় তা কদম্ববাবুর কল্পনাতেও ছিল না। আগা গোড়া পাথরে বাঁধানো, কার্পেটে মোড়া, সিঁড়িতে পা রাখতেই তার লজ্জা করছিল। দোতলায় উঠে কদম্ববাবু একেবারে বিমূঢ় হয়ে গেলেন। রাজ দরবারের মতো বিশাল ঘর, রূপোয় রূপোয় একেবারে রূপের হাট খুলে বসে আছে। যেদিকে তাকান সেদিকেই রূপো। রূপোর ফুলদানি, রূপোর ফুলের টব, রূপোর টেবিল, রূপোর চেয়ার, দেওয়ালে রূপোর বাঁধানো বড় বড় ফটো। কদম্ববাবু চোখ পিটপিট করতে লাগলেন। লোকটা একটু ফিচকে হেসে বললে, ওলা কি শ্যামবাবু না? এ বাড়ি কি আপনার অচেনা? রূপমহলে দাঁড়িয়ে থাকলে কি চলবে? কর্তাবাবু যে সোনা মহল্লায় আপনার জন্য বসে বসে থেকে হেদিয়ে পড়লেন। আসুন তাড়াতাড়ি। সোনা মহল্লা? কদম্ববাবুর বেশ ঘাম হতে লাগলো শুনে। রূপমহলে এই যে লাখো লাখো টাকা ছড়িয়ে আছে চারধারে। কিংখাবের একটা পর্দা সরিয়ে লোকটা বলল, যান ঢুকে পড়ুন। কদম্ববাবু কাঁপতে কাঁপতে সোনা মহল্লায় ঢুকলেন, কিন্তু ঢুকেই যে কেন মূর্ছা গেলেন না সেটাই অবাক হয়ে ভাবতে লাগলেন তিনি। সোনা মহল্লায় সব কিছুই সোনার, এমনকি পায়ের তলার কার্পেটটাই অবধি সোনার সুতোর কাজ। সোনার পায়াওয়ালা টেবিল, সোনার পাতে মোড়া চেয়ার, সোনার ফুলদানি, সোনার ঝাড় লণ্ঠন। এত সোনা যে পৃথিবীতে আছে তাই জানা ছিল না কদম্ববাবুর। তিনি এমন হাঁ হয়ে গেলেন যে ঘরের মাঝে একটা বিরাট সোনার টেবিলের ওপাশে যে গৌরবর্ণ পুরুষটি একটা সোনায় বাঁধানো আরামকেদারায় বসেছিলেন তাকে নজরেই পড়েনি তার। হঠাৎ একটা গমগমে গলা কানে এলো, এই যে শ্যামকান্ত, এসো। কদম্ববাবু ভীষণ চমকে উঠলেন, কিন্তু চমকানোর আরও ছিল।
কর্তাবাবুর সামনে যে দাবার ছকটি পাতা রয়েছে সেটা যে শুধু সোনা দিয়ে তৈরি তাই নয়, প্রত্যেকটি খোপে আবার হিরে মুক্ত চুনিয়ার পান্না বসানো। এক ধারে সোনার খুঁটি, অন্য ধারে রূপোর। প্রত্যেকটি খুঁটির মাথায় আবার এক কুচি করে হিরে বসানো। বসো বসো হে শ্যামকান্ত, আর সময় নষ্ট করা ঠিক হবে না। মনে আছে তো আজ আমাদের বাজি রেখে খেলা? এই হলো আমার বাজি। এই বলে কর্তাবাবু একটা নীল ভেলভেটে মোড়া বাক্সর ঢাকনা খুলে টেবিলের একপাশে রাখলেন। কদম্ববাবু দেখলেন বাক্সের মধ্যে মস্ত একটা মুক্ত। মুক্ত যে এত বড় হয় তার জানা ছিল না। তুমি কি বাজি রাখবে শ্যামবাবু? আগে আমি তো গরিব মানুষ, কি আর বাজি রাখবো বলুন। কর্তাবাবু ঘর কাঁপিয়ে অট্ট হাসি হেসে বললেন, গরিবই বটে, বছরে যার 20 লাখ টাকা আয় সে আবার কেমন গরিব? আগে আপনার তুলনায় আমি আর কি বলুন? সে কথাটা সত্যি শ্যামবাবু, আমার মেলা টাকা। এত টাকা যে আজকাল আমার টাকার ওপর ঘেন্না হয়, খুব ঘেন্না হয়। টাকার উপর ঘেন্না? কদম্ববাবুর বুকটা হাঁ হাঁ করে উঠল। গম্ভীর গলায় কর্তাবাবু বললেন, আর সকালে মনটা খুব খারাপ ছিল, কিছুতেই ভালো হচ্ছিল না। কি করলুম জানো? 10 লক্ষ টাকার নোট আগুন জ্বেলে পুড়িয়ে দিলুম। হ্যাঁ, শুধু কি তাই, ছাদে উঠে মোহর ছুঁড়ে কাক তাড়ালুম। তাতে মনটা একটু ভালো হলো। তারপর জুড়ি গাড়ি করে হাওয়া খেতে বেরিয়ে 1000টা হিরে আর মুক্ত রাস্তায় ছড়িয়ে দিয়ে এলুম। কদম্ববাবু দাঁতে দাঁত চেপে কোনো রকমে নিজেকে সামলে নিলেন। লোকটা বলে কি? এসো চাল দাও, তুমি কি বাজি রাখবে বললে না? কদম্ববাবু মুখটা কাঁচুমাচু করে ভাবতে লাগলেন। কর্তাবাবু নিজেই বললেন, টাকা পয়সা হিরে জহরত তো আমার আর দরকার নেই। তুমি বরং তোমার পকেটের ওই কলমটা বাজি ধরো। কলম? কদম্ববাবু শিউরে উঠলেন। মাত্র 8 আনায় ফুটপাত থেকে কেনা। তবু কদম্ববাবু উপায়ন্তর না পেয়ে কলমটাই রাখলেন মুক্তোর উল্টো দিকে। কিন্তু চাল দাবার যে কিছুই জানেন না তিনি। কিন্তু চোখ বুজে একটা খুঁটি এগিয়ে দিলেন। সাবাস! কদম্ববাবু চোখ মেলে একটা শ্বাস ছাড়লেন। তারপর বুদ্ধি করে কর্তাবাবুর দেখা দেখি কয়েকটা চাল দিয়ে ফেললেন। হঠাৎ কর্তাবাবু সবিস্ময়ে বলে উঠলেন, এ কি, তুমি যা কিস্তি দিয়ে বসেছ আমাকে! হ্যাঁ, এ কি কাণ্ড! আমি যে মাত! তারপরেই কর্তাবাবু হঠাৎ ঘর কাঁপিয়ে হা হা করে অট্ট হাসি হাসতে লাগলেন। সে এমন হাসি যে কদম্ববাবুর মাথা ঝিমঝিম করতে লাগলো। চোখে অন্ধকার দেখতে লাগলেন। ভয়ে চোখ বুজে ফেললেন তিনি। যখন চোখ মেললেন তখন কদম্ববাবু হাঁ। কোথায় সোনার ঘর, কোথায় রূপোর ঘর, কোথায় সেই ঝাড়বাতিয়ার দেওয়াল ঘড়ি, কোথায় আসবাবপত্র? এ যে ঘুরঘুরটি অন্ধকার ভাঙা সোঁদা একটা পোড়ো বাড়ির মধ্যে বসে আছেন তিনি। চারিদিকে নুন বালি খসে ডাঁই হয়ে আছে। চতুর্দিকে মাকড়সার জাল, ইঁদুর দৌড়চ্ছে। কদম্ববাবু আতঙ্কে একটা চিৎকার দিলেন, তারপর ছুটতে লাগলেন। সেই বাড়িরই এমন দশাকে বিশ্বাস করবে? মেঝে পাথর সব উঠে গেছে, সিঁড়ি ভেঙে ঝুলে আছে, দরদালানের দেওয়াল ভেঙে পড়েছে। কদম্ববাবু পড়ি কি মরি করে ধ্বংসস্তূপ পেরিয়ে কোনো রকমে বাইরের দরজায় পৌঁছলেন। দরজাটা অক্ষত আছে। কদম্ববাবু দরজাটার কড়া ধরে হ্যাঁচকা টান মারতে সেটা খুলে গেল। রাস্তায় নেমে কদম্ববাবু ছুটতে লাগলেন। বৃষ্টি পড়ছে, তার ছাতা নেই, পায়ে জুতোও নেই। ভাঙা পোড়ো বাড়ির মধ্যে কোথায় পড়ে আছে। হঠাৎ তিনি দাঁড়িয়ে পড়লেন। তারপর ভাবতে লাগলেন, সত্যিই তো, টাকা বাঁচিয়ে হবেটা কি? শেষে তো ওই ভূতের বাড়ি। বুক ফুলিয়ে কদম্ববাবু একটা দোকানে ঢুকে
একটা বাহারি ছাতা কিনে ফেললেন। জুতোর দোকানে ঢুকে কিনলেন নতুন একজোড়া জুতো। তারপর আবার ভাবতে লাগলেন, শুধু নিজের জন্যে কেনাকাটা করাটা ভালো দেখাচ্ছে না। তিনি আবার দোকানে ঢুকে গিন্নির জন্য শাড়ি ও ছেলে মেয়েদের জন্য জামা কাপড়ও কিনে ফেললেন। মনটা বেশ ভালো হয়ে গেল তার। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।